ওকে, তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের লাস্ট চ্যাপ্টার, আমাদের সেমিস্টার 3। তো এটা শেষ চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এতদিন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছি, ম্যাগনেটিক ফিল্ডও পড়েছি, তাই তো। ফ্রি স্পেসে তাদের কীরকম প্রপার্টি সেসব নিয়েও আলোচনা করেছি, এবং তারপরে মেটেরিয়াল মিডিয়ামে তাদের কীরকম ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিয়েও আমরা পড়াশোনা করেছি। তো এইটা মোটামুটি 1860-এর পরে, ঠিক আছে, 1864 এই সময় করে জেমস ম্যাক্সওয়েল যে থিসিস পেপার দেন মাত্র 35 থেকে 40 বছর বয়সে। তো সেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক শুধু নয়, যে লাইটকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার প্রথম কারেক্ট এক্সপ্লানেশন। তো ডিসকভারি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড ম্যাক্সওয়েল রেনবো বলা হয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে যে সমস্ত ডিফারেন্ট ওয়েভলেংথেস যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো বেরোয়, যেগুলো মানে সূর্য থেকে হোক বা কোনো গ্রহ নক্ষত্র তারা থেকে যেগুলো হোক, মানে স্টার থেকে যেগুলো হোক, তো সেইগুলোকে আগে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে শুধুমাত্র বিশেষ কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকেই ধরা হতো যে এইগুলো এই ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি অনুসারে ফলো করে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে রেডিও ওয়েভ টাইপের যেগুলো, সেগুলো ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টির মধ্যে পড়ে। তো প্রথমে ম্যাক্সওয়েলের থিওরি যে টোটালি অ্যাকসেপ্টেড হয়েছিল তা হয়নি। 1888 পর্যন্ত হেনরিচ হার্টজ বলে একজন সায়েন্টিস্ট, তার থিসিস পেপার অনুসারে মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করে যে লাইট ইজ ওয়েভ অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তার আগে পর্যন্ত কিন্তু লাইটকে বিভিন্নভাবে বিভিন্ন সায়েন্টিস্ট রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্ট হচ্ছে লাইট, সূর্য থেকে যে আলো আসছে বা বিভিন্ন বাল্ব থেকে বা যে আলো বেরোচ্ছে, তো সেগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্ট। ম্যাক্সওয়েলস রেনবো বললাম, সেই রেনবোর একটা পার্ট ওইটা, ঠিক আছে। তো এই থিওরি প্রথমে অ্যাকসেপ্ট হয়নি, মানুষ বিশ্বাসও করেনি, কারণ তার আগে মোটামুটি 1600 সাল থেকে, 1600-র মাঝামাঝি থেকে পরপর লাইটকে কেউ বলেছে ওয়েভ, কেউ বলেছে পার্টিকেল, ঠিক আছে। একদম প্রথম দিকে আছে নিউটনস থিওরি। তো নিউটন যখন তার লাইটকে রিপ্রেজেন্ট করেন তার বইতে অপটিক্স বলে, TICKS এরকম বই 1704 সালে পাবলিশড হয় যতদূর সম্ভব। তো সেখানে লাইটকে বলা হয় কর্পাস্কেলস, মানে পার্টিকেল, ঠিক আছে। যে লাইট আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় যে ছোটো ছোটো আলোক পুঞ্জিকা, যেমন আতশবাজি যখন হয় তখন বিস্ফোরণ হয়ে যায় ছোটো ছোটো পুঞ্জিকা, তো এরকম আলোক পুঞ্জিকার সমষ্টি হচ্ছে লাইট, এরকম বলা হয়। হ্যাঁ, পার্টিকেল নেচার। আর নিউটন পার্টিকেল নেচার নিয়ে ডিল করেছিলেন, কারণ তার যে ক্লাসিক্যাল মেকানিক্স, এই ফিজিক্যাল টাইমে সবই পার্টিকেল বিহেভিয়ার, মাস আছে, ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, তো ফোর্স আছে, তো মেকানিক্যাল জিনিস নিয়ে তিনি কাজকর্ম করেছিলেন সেই সময়। তো খুব পপুলার সায়েন্টিস্ট সেই সময়কার। তো নিউটন যখন কিছু বলে দিয়েছে যে লাইট ইজ ওয়েভ, লাইট ইজ পার্টিকেল, তখন মানুষ তো বিশ্বাস করবেই, ঠিক আছে। তো নিউটনের সেই সময় সাংঘাতিক প্রভাব ছিল, কিন্তু নিউটন বেশ কিছু থিওরি এক্সপ্লেন করতে পারেননি, বা বেশ কিছু ফেনোমেনা লাইটকে নিয়ে মানুষের অবজারভেশনের শেষ ছিল না। প্রচুর এক্সপেরিমেন্ট ছিল, রিফ্লেকশন, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এরকম প্রচুর এক্সপেরিমেন্ট হয়েই গিয়েছে সেই সময়, কিন্তু সেগুলো যে সঠিকভাবে পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তা হয়নি, ঠিক আছে। কিছু বিজ্ঞানী ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেছে যে এন্ড অফ দ্য ডে ফেলস হয়েছে। তো তারপরে ঠিক সেই সমসাময়িক, নিউটনের সমসাময়িক আরেকজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে হাইগেন। আমরা ডিটেলসে পড়বো অপটিক্স যখন পড়বো। তো হাইগেন্স থিওরিও আছে, ডাচ সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি লাইটকে ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করেন ওই 1700-র আগে, মানে 1600, সবই 1600-র মাঝামাঝি, ঠিক আছে, 1650-60 এরকম, এক্স্যাক্টলি মোটামুটি 1678 থেকে 1690 এরকম, এই সময় করে হাইগেন্স যেটা অস্ট্রেলিয়ার বা থিওরি যেটা, সেটা বলা হয় যে প্রিন্সিপাল বলা ভালো, ঠিক আছে, হাইগেন্স প্রিন্সিপাল, বেটার ল্যাঙ্গুয়েজ, বলা হয় যে লাইট ইজ ওয়েভ। তার আগে পর্যন্ত কি বললাম, লাইট ইজ পার্টিকেল বা কর্পাস্কেল, পুঞ্জিকা, আলোক পুঞ্জিকা, পার্টিকেল নেচার। আর 1828 সালে লাইটকে বলা হয় যে ইট ইজ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, কিন্তু ওয়েভ বলা হয়। কীরকম ওয়েভ? তো সেই সময় যে ধরনের ওয়েভ নিয়ে মানুষ রিসার্চ করতে অভ্যস্ত, সেই রকম ওয়েভ, মানে সাউন্ড ওয়েভ যেমন হয়, মেকানিক্যাল ভাইব্রেশন হয়, হ্যাঁ, পার্টিকেল ভাইব্রেট করে, প্রেসার আপ ডাউন করে, তো যেদিকে প্রেসার আপ ডাউন করে ওয়েভ সেদিকেই ট্রাভেল করে, লংজিটিউডাল ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এরকম প্রপোজ করা হয়, ঠিক আছে। তারপরে আরও অনেক থিওরি রয়েছে, ওয়েভ ফ্রন্ট থিওরি দিয়ে লাইটকে ওয়েভ হিসেবে ট্রিট করা হয়। তো প্রথমে হাইগেনের এই থিওরি দিয়ে বেশ কিছু জিনিস এক্সপ্লেন করা গেলেও বেশ কিছু জিনিস আবার এক্সপ্লেন করা যায়নি। হাইগেন্স প্রপোজড যে ওয়েভ, ওয়েভ এক্সপ্লেন করা যায়নি বেশ কিছু ফেনোমেনা। কীরকম ফেনোমেনা? যেমন প্রথমে বলা হয় যে লাইট তো ওয়েভ,
মেকানিক্যাল ওয়েভ, তার মানে শব্দ যেমন মেকানিক্যাল ওয়েভ, তাহলে লাইটে যদি মেকানিক্যাল ওয়েভ হয় তাহলে মিডিয়াম দরকার। যেমন আমি যদি কথা বলি, এই কথা যদি সবাই শুনতে পাই তাহলে নিশ্চয়ই মাধ্যম দরকার, মাধ্যম ভাইব্রেট করবে তবে না শব্দটা এক জায়গা থেকে এক জায়গায় যাবে। সাউন্ড ওয়েভ তো পড়েছি আমরা, তাই তো? কিন্তু মাধ্যম যদি না থাকে তাহলে নিশ্চয়ই শব্দ যাবে না, এক জায়গা থেকে এক জায়গায় নিশ্চয়ই যাবে না। ঠিক আছে, তাহলে গ্রহ নক্ষত্র থেকে, সরি আমি গ্রহ বলছি তবু ঠিক আছে, রিফ্লেকশন হয়ে ফেরত আসে বলে, যদি ন্যাচারাল সোর্সই ধরে নিই যে সূর্য টুর্য যেগুলো থেকে আলো আসছে, তার তো অনেক জায়গায় ফাঁকা, মহাশূন্য যেখানে, সেখানে তো ভ্যাকাম রয়েছে, তো সেই জায়গা থেকে আলো ট্রাভেল করে চলে আসছে উইদাউট এনি মিডিয়াম, তাহলে মেকানিক্যাল ওয়েভ কী করে হতে পারে? তো এক্সপ্লেনেশন হাইজেন দেওয়ার চেষ্টা করেছিলেন, একবারে যে করেনি তা না, তিনি বলেছিলেন যে ব্রহ্মাণ্ডে মানে মহাশূন্য বলে কিছু নেই, কিছু না কিছু তো আছেই। ইথার বলে একটা মিডিয়ামের আইডিয়া দেন, ইথার মিডিয়াম গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে, কোথাও ফাঁকা কিছু নেই, তো ইথার মাধ্যমে ভাইব্রেশন হয়, তো হাইলি একটা ডাইলুট একটা মিডিয়াম, যাতে লাইট স্পিড ইজ ভেরি হাই, সেরকম আইডিয়া দেন। ঠিক আছে, আমরা পড়বো পরে। আর তারপরে ম্যাক্সওয়েলস তারপরে হাইগেন্স থিওরিকে ওই ইথার মাধ্যমে এক্সিস্টেন্স আছে কি নেই, তার জন্য মাইকেলসন অ্যান্ড মোরলে বলে দুজন সায়েন্টিস্ট, মাইকেলসন অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট মোরলে, তারা দুটো এক্সপেরিমেন্ট করেছিলেন। একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যেটা মাইকেলসন মোরলে ইন্টারফেরোমিটার বলা হয়, ইথার মাধ্যম আছে কি নেই তার প্রমাণ খোঁজার জন্য, কিন্তু তারা ফেলিয়ার হন। দেখা যায় যে ইথার মাধ্যমে কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, তো ইথার দিয়ে যত রকম প্রপোজাল ছিল বাই দ্য হাইগেন, সব কিছুই ফেল হয়ে যায়। ঠিক আছে, তো সেই সময় মানুষের মধ্যে 1704 তারপরে মানুষ প্রচণ্ড কনফিউজড যে আমরা পার্টিকেলকে নেবো নাকি হাইগেনকে নেবো, মানে ওয়েভ নেচারকে নেবো, লাইটের। পার্টিকেল নেচারকে যদি নিতে হয় তাহলে হাইগেন নিউটনকে অ্যাকসেপ্ট করতে হবে, আর নিউটন যেহেতু খুব ডমিনেন্ট ছিলেন সেই সময়, তো বেশিরভাগ মানুষই মনে করতেন যে, বা সায়েন্টিস্টই মনে করতে যে নিউটন যেটা বলেছে ওইটাই ঠিক, রেকটিফাই করতে হবে একে। ঠিক আছে, তো লাইটটাকে পার্টিকেল হিসেবেই তারা মনে মনে অ্যাকসেপ্ট করলো, কিন্তু অ্যাকসেপ্ট করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ে গেলেন অনেক সায়েন্টিস্ট, আমাদের 1800 শুরুর দিকে। ঠিক আছে, 1700 চলছে এরকম, 1804 এরকম কিছু একটা হবে, 1801 ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট আসে। এই এক্সপেরিমেন্টের সাহায্যে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন নামে দুখানা এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেশন করা হয়। তার মধ্যে তার স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা দিতে পারছিল না। ঠিক আছে, দুটো থিওরি দিয়েই, নিউটনস থিওরি যেটা কর্পাস্কেল, সেটা দিয়েও ব্যাখ্যা করা যাচ্ছিল না ঠিকঠাকভাবে, আর ওয়েভ থিওরি যেটা সেটা দিয়ে ব্যাখ্যা করা গিয়েছিল, কিন্তু সেটারও বেশ কিছু সমস্যা হয়ে গেছিলো পরে। তো কি সমস্যা হয়েছিল এখানে? প্রথম কথা হচ্ছে যে, যদি পার্টিকেল নেচারকে আমি অ্যাকসেপ্ট করি, মানে নিউটনের থিওরি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে যদি একটা তার রাখা হয় মাঝখানে, ঠিক আছে, আর লাইটকে যদি সেই তারের ওপর ফেলা হয়, তারের ডাইমেনশন যদি খুব ছোট হয়, আর যদি পার্টিকেল হয়, তাহলে তারের সোজাসুজি যেটা দেওয়াল, সেই দেওয়ালে পার্টিকেলের যাওয়ার কোনো চান্সই নেই। সুতরাং এটা যদি দেওয়াল হয় আর এইদিকে যদি আমি লাইট ফেলি, কোনোভাবে কোয়ারেন্স করে লেজার লাইট যদি ফেলি, তাহলে যে জায়গাটাতে বাধা পাচ্ছে সবসময়, তাহলে পার্টিকেল গিয়ে স্ট্রাইক করবে, রিটার্ন ব্যাক করবে, সেই জায়গাতে অন্ধকার পাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু দেখা যায় সেই জায়গাতে সব থেকে বেশি আলো, তারপরে আলো কমতে থাকে এইভাবে। ঠিক আছে, কি বললাম, এক্সপেরিমেন্টটা বোঝা গেল? একটা তার রয়েছে এরকম সরু তার অথবা খুব সূক্ষ্ম একটা কিছু জিনিস, আর আমি লেজার লাইট ফেলে দিয়েছি, তার পেছনে 4-5 মিটার দূরে একটা পর্দা রেখেছি, পর্দার দেখছি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কেমন হয় লক্ষ্য রাখবো। তো আমার এক্সপেকটেশন কি বলে, যে যেখানে তার আছে পার্টিকেল গিয়ে ধাক্কা মারবে, সেই জায়গায় যেতে পারবে না, তার আটকে যাবে, তাহলে সেই জায়গাটা তো অন্ধকার হওয়া উচিত, আর তার চারপাশে যদি বেঁকে টেকে যায় পার্টিকেল, তাহলে ঠিক আছে, সেই জায়গায় একটু আলো টালো পেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে জায়গাতে পার্টিকেল যাওয়ার চান্স নেই, সেই জায়গাতেই সব থেকে বেশি ইন্টেন্সিটি, তো নিউটনস তো টোটালি ফেলস। হাইগেন থিওরি এসে এই ঘটনার সুন্দর ব্যাখ্যা দেন, যে এবার লাইট ইজ ওয়েভ, তো এখানে ওয়েভ যাচ্ছে, বিভিন্ন রকম ওয়েভ ফ্রন্ট থিওরি আছে, আমরা পরে পড়বো সেগুলো দিয়ে, সেখানে যদি ব্যাখ্যা টাকাগুলো ঠিকঠাক হয়। ঠিক আছে, কিন্তু তার পরবর্তীকালে হাইগেনেরই কিছু অবজারভেশন ছিল লাইটের পোলারাইজেশন নিয়ে। পোলারাইজেশন আমাদের এখনও নেই, পরে অপটিক্স পড়বো, তখন ডিটেলসে পড়বো। সেই পোলারাইজেশন থিওরি ব্যাখ্যা করতে গিয়ে হাইগেন্স অবজার্ভ করেন যে এইসব ঘটনা আমার থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। যে সমস্ত জিনিস আমি বলেছি, লাইট ইজ ওয়েভ, লংজিটিউডিনাল ওয়েভ, মাধ্যম প্রয়োজন, ইথার মাধ্যম আছে, এইসব দিয়েও পোলারাইজেশনকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়নি। তো এরকম মানুষ দোটানার মধ্যে ছিল সেই সময়, যে লাইট ইজ ওয়েভ আর পার্টিকেল। ঠিক আছে, ম্যাক্সওয়েলস এরপরে 1864 সালে, ঠিক আছে, তার যে থিসিস পেপার, সেই থিসিস পেপারে লাইটকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করেন ওয়েভ হিসাবে, কিন্তু কেমন ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এরকম লংজিটিউডিনাল ওয়েভ নয়, লংজিটিউডিনাল ইলাস্টিক ওয়েভ, যেটা হাইগেন্স বলেছিলেন, যে প্রপোজাল দিয়েছিলেন, সেই প্রপোজাল থেকে টোটালি বেরিয়ে
লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক ফিল্ডে ভাইব্রেশন হবে, ম্যাগনেটিক ফিল্ডে ভাইব্রেশন হবে, অ্যান্ড কম্বাইনিং বোথ অফ দেম লাইট ট্রাভেলস থ্রু ফ্রি স্পেস অলসো ইন দ্য মিডিয়াম। তো লাইটকে প্রপাগেট করার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নেই। যেহেতু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড প্রপাগেট করার জন্য কোনো মিডিয়াম প্রয়োজন নেই, আমরা ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি পড়েছি, ভ্যাকিউমেও পড়েছি, এপসাইলন নট, তাই তো, কিউ বাই 4πε0 r², এপসাইলন নট ইজ দ্য পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। আবার ম্যাগনেটিক ফিল্ডে পড়েছি বায়োসাভার ল, আইডিয়াল ক্রস r ক্যাপ বাই μ0/4π অ্যান্ড r²। তো μ0 কি? পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস। তো ম্যাগনেটিক ফিল্ড ফ্রি স্পেসে থাকতে পারে, ইলেকট্রিক ফিল্ড ফ্রি স্পেসে থাকতে পারে। তাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আমরা পড়বো, কম্বাইনিং বোথ অফ দেম, তখন সেটা ফ্রি স্পেসই ট্রাভেল করবে, মেকানিক্যাল ওয়েভ নয়। মাধ্যম ভাইব্রেট করবে, তারপরে নেক্সট পার্টিকেলকে ভাইব্রেশন করবে, এরকম কোনো ওয়েভ নয়। তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েভ, এবং যে ওয়েভ লংজিটিউডিনাল নয়। হাইগেন্স থিওরি যেটা বলা হয়েছিল যে পার্টিকেল যেদিকে ভাইব্রেশন করবে ওয়েভ সেই দিকে যাবে, আর ম্যাক্সওয়েলস থিওরিতে তার পুরো অপোজিট একদম, লাইট ট্রান্সভার্স ওয়েভ। যেমন একটা স্ট্রিংয়ে যদি আমি একটা প্লাগ করে দিই সামান্য, তাহলে একটা আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন হবে, কিন্তু ওয়েভ সামনের দিকে এগিয়ে যাবে। তো যেদিকে ভাইব্রেশন, ওয়েভ তার সাথে 90 ডিগ্রিতে এগিয়ে যাবে। ঠিক আছে, লাইটও তাই। ইলেকট্রিক ফিল্ড যদি এইদিকে ভাইব্রেশন করে, ওয়েভ তার সাথে 90 ডিগ্রি এগিয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড যদি এইদিকে ভাইব্রেশন করে, ওয়েভ তার সাথে 90 ডিগ্রিতে এগিয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের দুটোর কম্বাইনিং ইফেক্টে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শুরু হবে। তো তার যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আইডিয়া, সেটাই ম্যাক্সওয়েল প্রথমে দেন। কিন্তু ম্যাক্সওয়েলস থিওরি তখনও মানুষ অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ তখন ফেলে আসা থিওরিগুলোকে তো বাদ দিতে হবে। তো বলে তোমার প্রমাণ কই, থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট করলে তো সমস্যা। ঠিক আছে, তো প্রচুর থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট ছিল সেই সময়। সব এক্সপেরিমেন্ট যে অ্যাকসেপ্টেড হয়েছে তা হয় না, কিন্তু 1888 সালে হেনরি চার্চ তার ফটোইলেকট্রিক ইফেক্টের মানে শুরু করেছিলেন, যিনি যে লাইটকে ওয়েভ হিসেবে রিপ্রেজেন্ট করে, তার একদম প্রপার এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন, যে দেখো লাইট থেকে আমি এলসিআর সার্কিট থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করে দেখাতে পারি। তো যেটা বলে গেছেন ম্যাক্সওয়েল, দ্যাট ইজ কারেক্ট। ঠিক আছে, তারপরে 1904 খ্রিস্টাব্দে আবার নতুন থিওরি আছে লাইটের সম্বন্ধে, সেগুলো আমরা পরে পড়বো আস্তে আস্তে। তো যেটা বলা হয় শুরু কোথা থেকে হয়েছিল, আমরা এখনো পর্যন্ত পড়েছি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, আর তাদের বিভিন্ন প্রপার্টি। তো তাদের কি কি প্রপার্টি পড়েছে একবার দেখে নিই। 1 নম্বর, ক্লোজড ইন্টিগ্রেশন অফ E.ds is equal to charge enclosed by epsilon naught, সারফেস ইন্টিগ্রেশন। এটা কার থিওরি? গসেস ল, তাই তো, প্রপোজড বাই গস, which is গসেস ল। এটাতে বলা হয় যে যদি এই এক্সপেরিমেন্টে এই যে আমরা দেখেছি সমীকরণ দেখছি, সেই সমীকরণে বাঁ দিক আর ডান দিকে দেখতে পাচ্ছি, বাঁ দিকে আছে ইলেকট্রিক ফিল্ড আর ডান দিকে আছে চার্জ। সুতরাং চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, চার্জের জন্য তৈরি ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি আমরা। আর বলা হয়েছে যে যদি কোনো সারফেস নাও, এরকম ক্লোজ সারফেস যদি আমি নিই, আর তার ভেতরে যদি কিছু চার্জ থাকে, বাইরেও যদি কিছু চার্জ থাকে, তাহলে এই সমস্ত চার্জের জন্য যে ক্লোজ সারফেসটা আমি কনসিডার করেছি, একটা সারফেস দ্যাট ইজ ক্লোজড, ঠিক আছে, ক্লোজ সারফেস কনসিডার করেছি, সেই সারফেসের ওপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইলেকট্রিক ফিল্ড হতে পারে। এখানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, সাপোজ এখানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড। তো বিভিন্ন ইলেকট্রিক ফিল্ডের জন্য ছোট ছোট ডিএস এলিমেন্ট নাও, সারফেস এলিমেন্ট নাও, দিয়ে ফ্লাক্স ক্যালকুলেট করো, E.ds ক্যালকুলেশন করো। E.ds মানে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। তো সব জায়গায় ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশন করো, আর রেজাল্ট হচ্ছে সারপ্রাইজিং রেজাল্ট, যে কতটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড ইট ডাজ নট ডিপেন্ড অন দ্যাট, কত বড় সারফেস এরিয়া ডাজ নট ডিপেন্ড অন দ্যাট, ডিপেন্ডস অনলি অন দ্য এনক্লোজ চার্জেস। এর ভেতরে কত চার্জ আছে, বাইরে নয়, ভেতরে কত চার্জ আছে শুধুমাত্র তার উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একদম প্রথম সমীকরণ আমরা পড়েছি, গসেস ল পড়েছি। ঠিক আছে, পরবর্তীকালে আমরা ইন্টিগ্রাল ফর্মটাকে ডাইভারজেন্স ফর্মে পড়বো। হ্যাঁ, পরবর্তীকালে যখন আমরা আরও উঁচু ক্লাসে পড়বো, তখন আমরা ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড পড়বো। সেকেন্ড যেটা শিখেছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে, এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন B.ds is equal to 0 সারফেস ইন্টিগ্রেশন। তো এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফ্লাক্স আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে তার ক্লোজড ইন্টিগ্রেশন যদি নিই, মানে কোথাও ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কারেন্ট, আমরা তো অন্তত এটাই শিখেছি, কারেন্ট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। তো কোথাও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আর সেই ম্যাগনেটিক ফিল্ড জায়গায় তুমি একটা সারফেস এলিমেন্টকে এভাবে ধরো, ক্লোজ সারফেস হতে হবে। ঠিক আছে, তো তুমি কোথায় ক্লোজ সারফেস নিয়েছো ডাজ নট ম্যাটার, তুমি ম্যাগনেটকে এনক্লোজ করেছো নাকি ম্যাগনেটের বাইরে আছো, নাকি ম্যাগনেটের ভেতরে আছো, নাকি কারেন্টকে এনক্লোজ করেছো কারেন্টের বাইরে আছো, এভরিথিং যাই হোক না কেন, ক্লোজড ইন্টিগ্রেশন অফ B.ds is always 0, দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ল। ঠিক আছে, ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ 0। যেহেতু ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, কারণ যদি তুমি এরকম B.ds ফ্লাক্স পাও, আর যদি ফ্লাক্স লাইন্স দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই, কিছু লাইন্স যদি বেরোয়,
তবেই না আমি বলবো ফ্লাক্স ইজ পজিটিভ আর নেগেটিভ। যদি এখান থেকে কিছু ফ্লাক্স লাইন্স বেরোয় তবেই তো বলতে পারি যে হ্যাঁ ফ্লাক্স পজিটিভ, অথবা যদি কিছু লাইন্স ঢোকে তাহলে বলবো যে হ্যাঁ ইট ইজ নেগেটিভ। কিন্তু ম্যাগনেটিক মনোপলি তো এক্সিস্ট করে না, তাহলে কোনোভাবেই আমি কোনো লাইন্স এরকম ডাইভার্জিং লাইন্স পাবো না, যা পাবো সব ক্লোজ লাইন্স, যেহেতু ম্যাগনেটিক মনোপলি এক্সিস্ট করে না। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ল, বি ডট ডিএস ইজ 0। 3 নাম্বার যেটা শিখেছি আমরা সেটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএল ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বি ডিটি। এটা কি 2 নম্বরটা কি, মনোপল এক্সিস্ট করে না 2 নম্বরটা। আর 3 নম্বর যেটা, এটা কার সূত্র? ফ্যারাডে, এটা রিসেন্ট পড়ে এসছি আমরা, ফ্যারাডে। এই এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি ই, যদি বলে হোয়াট ইজ ই, তাহলে ই যেটা সেটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড 2 ধরনের ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জেস, যেটা কনজারভেটিভ প্রপার্টির হয়, আর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা ফ্যারাডের সূত্রে আমরা পড়েছি যে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ করা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড পাবো আমি। তো এই টোটাল ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু দ্য চার্জ অ্যান্ড প্লাস ডিউ টু দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ ফ্যারাডে, ফ্যারাডের কথা এটাই বলা হয়। ঠিক আছে, কোথাও যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, আর যদি এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যদি ইলেকট্রিক ফিল্ডের মান এখানে বসাই ই চার্জ প্লাস ইএফ, তাহলে এই এক্সপ্রেশন আমরা পাবো, বা ইনডিউস বলেছিলাম আমরা আগে। ঠিক আছে, এটাকে আমরা ইনডিউস বলেছিলাম, চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। যদি এটাকে বসাই তাহলে এই এক্সপ্রেশন পাবো ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ইনডিউস ডট ডিএল ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। চার্জের জন্য যে পার্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে বিকজ ইট ইজ কনজারভেটিভ। ঠিক আছে, যেহেতু ইন্টিগ্রেশন ই চার্জ ডট ডিএল ইজ 0। চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয় সেটা সার্কুলেটিং নয়, তার কার্ল থাকে না, ডাইভার্জেন্স হয়। তো তার যদি কার্ল হিসাব করি, ঠিক আছে, লাইন ইন্টিগ্রেশন করছি ই ডট ডিএল, ই ডট ডিএল, ই ডট ডিএল, ই ডট ডিএল, ই ডট এক পাক ঘুরে তুমি যদি ফেরত আসো ক্লোজ টু ইন্টিগ্রেশন, তাহলে ইট ইজ 0, কনজারভেটিভ নেচারের হয়। কিন্তু যদি ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের আমরা লাইন ইন্টিগ্রেশন নিই, তাহলে আমরা দেখেছি ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্য লাইন ইন্টিগ্রেশন করে কারেন্ট পেয়েছি আমরা আগে, নেক্সট চ্যাপ্টারে ফেরত এসেছি, দ্যাট ইজ দ্য ফ্যারাডে ল। এবং এই এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি যে নিউ সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড, এই ইকুয়েশনে এখানে দেখতে পাচ্ছি চার্জ ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, আর এখানে দেখতে পাচ্ছি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ফাই বি মানে ম্যাগনেটিক ফ্লাক্স, তো বি সমান ফাই সমান বি ডট এ, বি ডট এ। ঠিক আছে, তো যদি বি এর চেঞ্জ করি, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ করি, শুধু ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জের জন্যই বলছি, বাকিগুলোকে আমি কনস্ট্যান্ট রাখছি। যদি কোথাও ফ্রি স্পেসে হোক বা কোনো মিডিয়াম হোক, ম্যাগনেটিক ফিল্ডে যদি চেঞ্জ হয় সময়ের সাপেক্ষে, টাইম ডেরিভেটিভ, তাহলে দ্যাট ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, যার প্রপার্টি চার্জের জন্য তৈরি ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, কনজারভেটিভ নেচার নয়, নন কনজারভেটিভ, এর কার্ল থাকে। ঠিক আছে, সার্কুলেটিং ইলেকট্রিক ফিল্ড। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যেহেতু আমরা ইলেকট্রিক ফ্লাক্স নিয়েছি, ম্যাগনেটিক ফ্লাক্স নিয়েছি, তারপরে তো লাইন ইন্টিগ্রেশন নিলাম ই ডট ডিএল, এবার ম্যাগনেটিক ফিল্ডে যদি লাইন ইন্টিগ্রেশন নিই বি ডট ডিএল, তাহলে ইট ইস মিউ নট ইন্টু আই সি, আমি সি লিখলাম এই কারণে, সি ফর কন্ডাকশন কারেন্ট, ক্লোজড কার্ভ হতে হবে। এটা কি মানে, যে যদি কোথাও কারেন্ট থাকে, ঠিক আছে, স্টেডি কারেন্ট, আচ্ছা এটা ফ্যারাডে, আর এটা কার সূত্র, অ্যাম্পিয়ার্স, অ্যাম্পিয়ার্স ল। ঠিক আছে, যদি কোথাও কারেন্ট থাকে আর সেই কারেন্টকে যদি আমি লিঙ্ক করে একটা অ্যাম্পিয়ার লুপ কনসিডার করি, ঠিক আছে, দিয়ে তারপরে বি ডট ডিএল খুঁজে বার করো। এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয় আর এখানে ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কুলেটিং হয় এরকম, তো সাপোজ বি ডট ডিএল, বি ডট ডিএল, বি ডট ডিএল, বি ডট ডিএল খুঁজে বার করো। যদি এক পাক ঘুরে আবার ওখানে ফেরত আসি, ঠিক আছে, তাহলে কত কারেন্ট এনক্লোজ করেছে তার উপর নির্ভর করবে ভ্যালু। যদি কারেন্ট এনক্লোজ না করে তাহলে অন্য কথা, কিন্তু যদি কারেন্ট এনক্লোজ করে থাকি আমি, তাহলে ইটস কামস আউট টু বি মিউ নট ইন্টু আইসি। এই আইসিটাকে বলা হয় স্টেডি কারেন্ট বা কন্ডাকশন কারেন্ট। অ্যাম্পিয়ারের ল যেটা, সেটা স্টেডি কারেন্টের জন্যই ভ্যালিড। তো এখানেই বিজ্ঞানীদের চিন্তাভাবনা ছিল তো অনেক কিছু, যে একটা আইডিয়া চলে আসে যে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাহলে এমনটা কি হওয়া উচিত নয় যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, আদার্স কোনো ইকুয়েশন যদি বানানো যায়। বাট আইডিয়া ছিল সায়েন্টিস্টদের, থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট করতে করতে বিভিন্ন রকম তাদের চিন্তাভাবনা আসে, আর সেই আইডিয়া এখানে আসে যে চার্জ ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড,
দেন একটা মিসিং রয়েছে, হয়তো মিসিং রয়েছে, কেন মিসিং, কোথা থেকে মিসিং দেখবো আমরা এখনই। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান অলসো প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, হতে পারে এরকম থট এক্সপেরিমেন্ট ছিল সায়েন্টিস্টদের। খালি করতে হবে, এটা পজ করে দাও ভিডিওটা। আচ্ছা, বাই দেবে আরেকটা জিনিস বলতে মিস করে ফেলেছি আমি, সেটা হচ্ছে দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ এ টোটাল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জেস অ্যান্ড অলসো ডিউ টু দ্য চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। ওয়াই? বিকজ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডে যখন ফ্লাক্স নেবো ইট ইজ অল টাইম জিরো, কারণ তার কার্ল থাকে, তার ডাইভারজেন্স থাকে না। কি বললাম, বোঝা গেল? এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড বি ডট ডিএস ইজ অলওয়েজ জিরো। এই ম্যাগনেটিক ফিল্ডের মতো প্রপার্টি হয় ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের, সেও সার্কুলেটিং হয়। ঠিক আছে, এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড হয় কেমন হয়, সার্কুলেটিং। আর ফ্যারাডের যে ইলেকট্রিক ফিল্ড, ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা কেমন হয়, সেটাও তো সার্কুলেটিং। সার্কুলেটিং না হলেও তার কার্ল থাকবে। ঠিক আছে, সবসময় দেখে যে সার্কুলেটিং লাগবে তা না, বাট তার কার্ল থাকবে, ঘূর্ণন প্রপার্টি থাকবে তার। সেই ইলেকট্রিক ফিল্ডে ডাইভারজেন্স থাকে না। সুতরাং দ্যাট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড অর দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জ ডাজ নট ম্যাটার। তো যেটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সেই তোমাকে রেজাল্ট দেবে, বাকিটা তোমাকে জিরো দেবে। ঠিক আছে, যেমন এখানে বলেছি ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড, তো কোনো বইটা শুধু ইন্ডিউস লেখা আছে, তাতে অসুবিধা কিছু নেই। ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্যই তুমি এই ইকুয়েশনটা পাবে, চার্জের জন্য কনজারভেটিভ বলে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা প্রপোজাল ছিল সায়েন্টিস্টদের, যে ভাবনা চিন্তা ছিল যে কেন এমনটা কেন নয়, যে ইলেকট্রিক ফিল্ড যদি ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড কেন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে না। তো অ্যাম্পিয়ারস লয়ের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন এসেছিল। তো প্রথম প্রশ্নটা যেটা সমস্যা হয় সেটা দেখি আমরা কি। সাপোজ একটা ক্যাপাসিটিভ সার্কিট, একটা ক্যাপাসিটার রয়েছে এরকম, আর এসি সোর্স জুড়ে দাও এখানে, বা ঠিক আছে ডিসি সোর্স দিয়ে দাও। এসি দিলে তো সবসময় কারেন্ট চলে যাবে, জাস্ট আমরা অল্প সময়ের জন্যই বলবো যে কী ঘটনাটা ঘটছে। একটা ডিসি সোর্স লাগালাম, সুইচ অন করে দিলাম, এখানে কী হবে, ক্যাপাসিটার আস্তে আস্তে চার্জ হবে, তাই তো? এটা প্লাস পজিটিভলি চার্জ হবে, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ হবে আস্তে আস্তে। তো কিউ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার প্লেটস বা ইন দ্য ক্যাপাসিটার প্লেটস, ওয়ান অফ দ্য প্লেটস, কিউটি ফাংশন অফ টি। আমরা ডিটেলস এক্সপ্রেশন নিয়ে ইন্টারেস্টেড নই, যে কীভাবে চার্জ হয়, ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে তার এক্সপোনেনশিয়াল গ্রোথ কেমন হয়, সেসব নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, বাট এরকম ঘটনা ঘটতে থাকবে। তো যখন সার্কিটে কারেন্ট চলছে, যখন এই চার্জ হচ্ছে, সেই সময় যদি বলি সার্কিটে কারেন্ট আই, তাহলে এই কারেন্টের জন্য চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, তো অ্যাম্পিয়ারের যেটা সূত্র বলে যে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই এনক্লোজড, ঠিক আছে, অর আই কন্ডাকশন কারেন্ট। তো এখানে যদি একটা এরকম অ্যাম্পিয়ার লুপ খুঁজে বার করি আমরা এরকম, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, তো বি ডট ডিএল ক্যালকুলেশন করলে তুমি কিছু তো পাবে। কতটা পাবে, যতটা কারেন্ট তুমি এনক্লোজ করেছো ঠিক সেরকম পাবো আমরা। ঠিক আছে, তার মানে এই যে কারেন্ট, এই কারেন্ট যদি এই কার্ভকে নিয়ে এই ঠিক আছে, এটা হচ্ছে কার্ভ, এই কার্ভকে নিয়ে যেটা সারফেস কল্পনা করি আমি, তাহলে সেই সারফেসকে ওই কারেন্ট ফুটে বেরিয়ে যাচ্ছে। এই আইডিয়াটা আসছে কিনা, কি বললাম, কারেন্ট আছে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, তো আমি বি ডট ডিএল ক্যালকুলেশন করবো থ্রু দ্য কার্ভ সি, অ্যালং দ্য কার্ভ সি ক্যালকুলেশন করবো। তার মানে রেজাল্ট হচ্ছে এরকম, মিউ নট ইন্টু আই এন প্লাস, যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের সারফেসকে ফুটে বেরিয়ে যাচ্ছে। তো নট নেসেসারি এই কার্ভ দিয়ে আমি একটাই সারফেস বানাতে পারি, অনেক সারফেসই বানাতে পারি। আমি এরকম সারফেস বানাতে পারি, এরকম বাটির মতো। ঠিক আছে, তার কার্ভ হচ্ছে এইটা, কিন্তু সারফেস হচ্ছে এইটা। তাতেও যদি আমি কারেন্ট পাঠাই, তা দেখবো যে এখানে যে পরিমাণ কারেন্ট ঢুকছিল আগে, এখনও সেই পরিমাণে কারেন্টই যাচ্ছে, ঠিক না? যদি আমি এখানে ধরি এরকম, এখানে যদি কারেন্ট হয় আই, আর এটা যদি আমার সেই কার্ভটা হয়, তাহলে বলবো যে বি ডট ডিএল ক্যালকুলেশন করো, তো সেম আই কারেন্ট যাচ্ছে, এই সারফেসকে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সো আই কারেন্ট ওই সারফেসকে ভেদ করে যাচ্ছে। ঠিক আছে, তো যদি এরকম সারফেস হয়, দিস ইজ অলসো ট্রু। কিন্তু যদি এরকম সারফেস হয়, ঠিক আছে, একটা ক্যাপাসিটারের প্লেটকে ঘিরে যদি সারফেসটা কনসিডার করি, তাহলে দেখতে পাচ্ছি যে ইট ইজ নট ট্রু নাও। এটা তার সি, আর এটা তার সারফেসটা, তো দেখতে পাচ্ছি সি কে সে লিঙ্ক করেছে। ঠিক আছে, এটা কারেন্ট, এটা তোমার সে কার্ভটা সি, তুমি ক্যালকুলেশন করছো বি ডট ডিএল করে ক্যালকুলেশন করছো, আর এটা তোমার সেই সারফেসটা। ঠিক আছে, তো সারফেসকে আর ভেদ করছে না। তাহলে কি সমস্যা হলো, যে কন্টিনিউটি ইকুয়েশন তো ব্রেক করছে আবার। ঠিক আছে, ইকুয়েশনে যা ঢুকছে তা বেরোচ্ছে না।
এখানে যদি সারফেস ধরি তাহলে ঠিক আছে, ইটস ট্রু, যে সারফেস আমি এরকম ধরেছিলাম, এবার দুটো সারফেসকে যদি ক্লোজ করে দিই, আমি যদি এইটাকেও ক্লোজ করে দিই আর এটাকেও যদি ক্লোজ করে দিই, একটাকে ওপেন না করে, সাপোজ আমি প্রথমে কি করছিলাম, প্রথমে আমি একটা এরকম, সাপোজ একটা কাগজ এরকম, তাহলে তার একটা পেরিফেরি আছে আর একটা সারফেস আছে, এবার কাগজটা পেরিফেরিটা এখানেই রাখছি, সারফেসটাকে চেপে দিলাম এরকম, তাহলে এই জায়গাটা ফাঁকা সারফেস, আর ওই সারফেসটা বেন্ড করে যাচ্ছে, সেই সারফেসটা বেন্ড করে গিয়েছে। এবার সাপোজ আমি বেন্ড করবো না, আমি বেন্ড করেছি, এখানেও সারফেসটাকে রেখে দিয়েছি, তাহলে যা কারেন্ট ঢুকছে তাই কারেন্ট বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য কন্টিনিউটি ইকুয়েশন, যে পরিমাণ কারেন্ট, কার্চফস কারেন্ট ল, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেখান থেকে সেই পরিমাণ কারেন্ট বেরোতে হবে, কোথাও জমতে পারবে না, এরকম কেস হয়। ঠিক আছে, তো যদি আমি এই সারফেসটাকে এরকম করে না রেখে যদি এই ভেতরে ঢুকিয়ে দিই, ক্যাপাসিটর প্লেটে ঢুকিয়ে দিই, আর দুটো সারফেসকে যদি দেখি, তাহলে এখানে ঢুকছে, এখানে বেরোচ্ছে না। আর সার্কিটে যদি কারেন্ট থাকে, সার্কিটে কারেন্ট রয়েছে, আমি যখন পর্যন্ত চাবি দিয়েছি ততক্ষণ মধ্যে চার্জিং চলছে, আর যদি এসি সোর্স দিই তাহলে সার্কিটে কন্টিনিউয়াস কারেন্ট চলতে থাকবে, এখানে প্লাস দেন মাইনাস, আবার প্লাস দেন মাইনাস, অসিলেট করতে শুরু করবে। আর কার্চফস কারেন্ট ল যেহেতু আমরা পড়ে এসেছি, কন্টিনিউটি ইকুয়েশনের বিশাল বিশাল ডেরিভেশন রয়েছে আমাদের সিলেবাসে, সেগুলো নেই, তো সেগুলো ব্রেক করে। তো তখন সমস্যা হলো যে তাহলে কেন এমন হবে, এইটাকে এই ঘাটতিটাকে অ্যাম্পিয়ার্স ল এর কিছু তো মডিফিকেশন করতে হবে, এই সমস্ত জায়গাতে অ্যাম্পিয়ার্স ল কিভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে, যখন নন স্টেডি কেস হবে, চার্জিং হবে বা ক্যাপাসিটার থাকবে, এরকম কেস হবে, তখন স্টেডি কেস ঠিক আছে, যখন নন স্টেডি কেস হবে তখন অ্যাম্পিয়ার্স ল এর মডিফিকেশন কিছু করা হবে। ঠিক আছে, তো এইটুকু পার্টে অ্যাম্পিয়ার লকে ভ্যালিড করার জন্য প্রপোজ করা হয় যে B.dl থট এক্সপেরিমেন্ট ইজ ইকুয়াল টু মিউ নট IC কন্ডাকশন কারেন্ট এইটুকুর জন্য, আর এখানে কোনো কন্ডাকশন কারেন্ট নেই, কারণ এখানে যে যদি বলি পুরো সার্কিটে কারেন্ট আছে, আমি যদি বলি যে সার্কিটে চাবি দেওয়া আছে, তার কারেন্ট তো আছে, তাহলে এখানে কন্ডাকশন কারেন্ট আছে, নো প্রবলেম, কিন্তু এখানে তো কোনো ফিজিক্যাল কারেন্ট নেই, কারেন্ট মানে তো চার্জে ছোটা, একক সময়ে কত চার্জ পেরিয়ে গেল, দ্যাট ইজ দ্য কারেন্ট। তা আমি যদি এখানে একটা সারফেস নিয়ে বসে থাকি, দেখি কত ইলেকট্রন পেরিয়ে যাচ্ছে, তো নাথিং, কোনো ইলেকট্রনই পেরিয়ে যাচ্ছে না। যদি ভ্যাকুয়াম হয় তাহলে তো কেউ নেই, আর ডাইলেকট্রিক মিডিয়াম যদি হয় তাহলে তার কাজ চার্জকে ছোটানো নয়, পোলারাইজড করা, পোলারাইজেশন হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপাসিট্যান্স চেঞ্জ করে দেয়, এইসব কাজ। তো ফাঁকা স্পেস, নো কন্ডাকশন কারেন্ট, তো যদি শুধু এইটুকু জায়গার জন্য আমি কার্চফস আমাদের অ্যাম্পিয়ার্স লকে ভ্যালিড করতে যাই, তাহলে মিলবে না। তো প্রপোজ কিন্তু দেখা যায় এখানে যদি একটা ম্যাগনেটিক নিডলকে রাখি আমি এই জায়গায় NS, তাহলে সেই ওরস্টেটের সূত্রের মতো সে যেমন বিক্ষিপ্ত হয়, যে এটা কারেন্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কুলেটিং, তাহলে এটা যদি একটা নিডল ম্যাগনেট হয়, তাহলে সে ফোর্স দেয়, টর্ক তৈরি করে, তাই এরকম বেন্ড করে যায়, এরকম পড়েছি আমরা, অ্যাম্পিয়ার সন্তরণ সূত্র এইসব সব ছিল। তো এখানে ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন হয়, এই ভেতরেও হয়, যদি এইখানে একটা ম্যাগনেটিক নিডল রাখি আমরা NS, তাহলে দেখতে হবে এও ডিফ্লেক্টেড হচ্ছে এখানে। তো এইটাই প্রথমে ভাবালো সবাইকে, যে এখানে ম্যাগনেটিক নিডল ডিফ্লেকশন হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে যেমন ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ডের কারণ পাচ্ছি আমরা স্টেডি কারেন্ট। ঠিক আছে, কোনো একটা মুহূর্তে কারেন্ট যদি হয়, তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, হ্যাঁ কারেন্ট চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, দ্যাট ইজ ট্রু, কিন্তু যদি স্টেডি কারেন্ট হয়, সবসময় যদি কারেন্ট থাকে, তাহলে যদি সার্কিটে এই পার্ট না দেখি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ডিফ্লেকশন করবে, ঠিক আছে, ওকে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত চার্জ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, বা এসি সোর্স যদি দিই ততক্ষণ পর্যন্ত ডিফ্লেকশন দেখতে পাচ্ছি, যেই সার্কিটে ফুললি চার্জ হয়ে গেল ক্যাপাসিটার, দেন ডিফ্লেকশন স্টপস। আর যদি এসি সোর্স দিই তাহলে কন্টিনিউয়াস ডিফ্লেকশন পাবো আমি, একবারে প্লাস হবে, একবার মাইনাস হবে, ডিফ্লেকশন এইদিকে হতে থাকবে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কি হতে পারে, কোনো কন্ডাকশন কারেন্ট নিশ্চয়ই নয়, কোনো ফিজিক্যাল কারেন্ট নিশ্চয়ই নয়, যে কারেন্ট পাচ্ছি আমরা, ছুটে যাচ্ছি কারেন্ট, সেই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড পাবো, এমনটা নয়। ঠিক আছে, তো প্রথমে থট এক্সপেরিমেন্ট করা হলো যে এখানে কি হতে পারে, কারেন্টের সমতুল্য একটা কারেন্টকে দাও এখানে, তো বলো এখানে একটা প্লাস কারেন্ট কিছু একটা অ্যাড করো, কিন্তু কি অ্যাড করবো, কেমন কারেন্ট আমি তো জানি না, তো বলো ডিকিউডিটি। আর ডিকিউডিটি হচ্ছে কারেন্টের বেসিক ডেফিনেশন, ডিকিউডিটি হচ্ছে একক সময়ে কত আধান পেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য কারেন্ট। বাট এখানে ডিকিউডিটি যেটা, সেটা কত চার্জ পেরিয়ে যাচ্ছে সেটা নয়, এখানে ডিকিউডিটি কি হতে পারে, কারেক্ট, কি রেটে ক্যাপাসিটার চার্জ হচ্ছে। তো এখানে এই যে কিউ ফাংশন অফ টি লিখেছি, ঠিক আছে, তো এর ভেতরে এই যে দুটো প্লেট, সেই প্লেটের কি রেটে চার্জিং হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিকিউডিটি। অনুমান করলাম যেহেতু তার ডাইমেনশন কারেন্টই হবে, কারণ কিছু একটা কারেন্ট থাকছে, যে কারেন্টের অস্তিত্ব চার্জের
পরিবর্তনের জন্য। এখানে যে চার্জে প্লাস মাইনাস পরিবর্তন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এরকম ডিসি সার্কিট আছে ফুললি চার্জ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি ডিফ্লেকশন পাচ্ছি। তাহলে নিশ্চয়ই চার্জ যখন টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে তখনই নিশ্চয়ই এর অস্তিত্ব থাকছে, এই ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব থাকছে। যেন অনুমান করা হয় যে ইট ইজ ডিকিউরিটিং, বাট মনে রাখতে হবে কিউ ইজ নট দ্য ফ্লো অফ এনি কাইন্ড অফ চার্জ। ঠিক আছে, ইকুয়াল টু মিউ নট আইসি এর মতনই থাকলো প্লাস ডিডিটি, আর কিউ ক্যাপাসিটরের যদি বলি যে কোনো সময় তার চার্জ কিউ আর তার সারফেস এরিয়া যদি এ হয়, তাহলে আমরা জানি যে কিউ সমান সিগমা ইন্টু এ। ঠিক আছে, এটা আমরা জানি, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এখানে যদি বসাই আমি সিগমা ইন্টু এ, একই জিনিস, শুধু কিউ এর জায়গায় সিগমা বসিয়েছি, সারফেস চার্জ ডেনসিটি বসিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে আমি বলেছি এটাও কারেন্ট এটাও কারেন্ট, এর সমতুল্য একটা কারেন্ট তোমাকে দেখাতে হবে। তো আমি একটা কাজ করছি, এখানে একটা এপসাইলন নট দিয়ে ভাগ করে দিচ্ছি আর এখানে একটা এপসাইলন নট লাগিয়ে দিলাম। তাহলে ভেতরে দেখতে পাচ্ছি সিগমা বাই এপসাইলন নট। হোয়াট ইজ সিগমা বাই এপসাইলন নট? এটা প্লাস এটা মাইনাস, তো সিগমা ইজ অলসো ফাংশন অফ টি বিকজ কিউ ইজ ফাংশন অফ টি, এরিয়া তো ফিক্সড, তাহলে সিগমা সময় সাপেক্ষে পরিবর্তনশীল হচ্ছে। সিগমা বাই টি, সিগমা বাই এরিয়া, সিগমা বাই এপসাইলন নট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য ক্যাপাসিটার। ক্যাপাসিটারের যে দুটো প্লেট তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, যদি সিগমা ফিক্সড হয়ে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ ফিক্সড অ্যান্ড ইউনিফর্ম, ভেতরে ইলেকট্রিক ফিল্ডের কোনো পরিবর্তন হবে না। ডিস্টেন্স যদি তুমি বাড়িয়ে যাও, অসীম দৈর্ঘ্যের পাথ থেকে যদি তুমি দূরে সরে যাও, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট হয়। আর ক্যাপাসিটারের যে ডিস্ট্রিবিউশন রয়েছে প্লাস প্লেট মাইনাস প্লেট, তার জন্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তাহলে ই বাই সিগমা বাই এপসাইলন নট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া মানে ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, কোন দিকে ইলেকট্রিক ফিল্ড? এইদিকে, আর তুমি তার পারপেন্ডিকুলারলি একটা এরিয়া ভেবে রেখে দাও এখানে, তাহলে তুমি ইলেকট্রিক ফ্লাক্স পাবে। সো মিউ নট আইসি প্লাস এপসাইলন নট ডি ফাই ই ডিটি। এই ফাই যেটা সেটা হচ্ছে ই ডট এ। ঠিক আছে, আর এরিয়া ধরো তুমি এখানে যে এরিয়াটা আমরা এই যে ধরেছিলাম, যে সারফেস এরিয়াটা এরকম করে দিয়েছিলাম, তো সেই সারফেস এরিয়ার ছোট্ট একটা এলিমেন্ট তুমি যদি নাও, তাহলে তাতে ফ্লাক্স হচ্ছে ই ডট ডিএস, ডি ফাই ইজ ইকুয়াল টু, সো ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দ্যাট। ঠিক আছে, যে সারফেস নিয়েছিলাম তাতে একটা ছোট্ট রকম ছোট্ট মতো একটা সারফেস এলিমেন্ট নাও, তাতে ফ্লাক্স দেখো ইট ইজ ফাই, সো ডি ই ইন্টু এ মিনস ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ডিডিটি অফ ইলেকট্রিক ফ্লাক্স মানে সময়ের সাপেক্ষে ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন। এবার দেখতে পাচ্ছি যে একটু ফ্যারাডে গন্ধ পাচ্ছি আমরা এই এক্সপ্রেশনে। ঠিক আছে, কি দেখতে পাচ্ছি? ক্যাপাসিটর ইনফাইনাইট মানে ওটা তো অ্যাজিউম টু বি ইনফিনিট, ডাইমেনশন অলওয়েজ ইনফিনিট। ঠিক আছে, তো বি ডট ডিএল সমান মিউ নট আইসি প্লাস এপসাইলন নট ডি ফাই ই ডিটি। আর তার আগের ইকুয়েশনই আমরা পেয়েছি ফ্যারাডে ই ডট ডিএল টু দ্য ক্লোজড কার্ভ সি, এদিকে কার্ভ আছে ক্লোজড কার্ভ সি, ইকুয়াল টু মাইনাস ডি ফাই বি ডিটি। তো ঠিক সেম অ্যানালজি দেখতে পাচ্ছি আমরা, যে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, বা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাহলে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, সেম অ্যানালজি এক্সপেক্টেড ছিল, পরবর্তীকালে থিওরিটিক্যালি এই থিওরিকে এক্সপেরিমেন্টালি প্রমাণ করা হয়েছে। ঠিক আছে, প্রমাণ করা হয়েছে মানে আমরা বাস করছি সেই জগতে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো কি বলছি আমরা, যে এই কারেন্টটাকে নাম দেওয়া হলো মিউ নট, তাহলে বলা হলো কন্ডাকশন কারেন্ট তো ভেতরে নেই, ভেতরে কিছু একটা কারেন্ট আছে, যে কারেন্ট তৈরি হচ্ছে নট বিকজ অফ দ্য মুভমেন্ট অফ এনি চার্জেস, ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য কারেন্ট তৈরি হচ্ছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আর ম্যাগনেটিক ফিল্ড আছে মানে কোনো না কোনো কারেন্ট তো আছে, বাট কারেন্ট বলতে আমরা বুঝি ফিজিক্যাল মুভমেন্ট, কিন্তু এখানে ফিজিক্যাল মুভমেন্ট নেই, দ্যাট কারেন্ট ইজ কল্ড সিউডো কারেন্ট অর ভার্চুয়াল কারেন্ট, ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আইডি। ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যার এক্সপ্রেশন কি,
এক্সপ্রেশন হচ্ছে আইডি ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিটি। সো মিউ নট এপসাইলন নট, এখানে দেখতে পাচ্ছি যে ডিডিটি অফ ফাই মানে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এরকম সারফেস ইন্টিগ্রেশন। ঠিক আছে, কোথাও একটা সারফেস নাও, সেই সারফেসের ফ্লাক্স নাও, সময়ের সাপেক্ষে যদি ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে। আর ম্যাগনেটিক ফিল্ড আছে মানে কোনো না কোনো কারেন্ট আছে, ঠিক আছে, কিন্তু কোনো ফিজিক্যাল কারেন্ট নেই। এখানে একটা কারেন্ট ধরে নেওয়া হয়েছে, কারেন্টের সমতুল্যতা দেওয়া হয়েছে বিকজ অফ দ্য চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, চার্জের ছোটার জন্য কারেন্টকে আমরা বলি কন্ডাকশন কারেন্ট। ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য যে কারেন্ট আমরা প্রপোজ করেছি দ্যাট কারেন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট কারেন্ট। হোয়াই ডিসপ্লেসমেন্ট, এটা এখনও ঠিকঠাকভাবে প্রমাণিত নয় যে কেন নামটা এসেছিল, কিন্তু ধরে নেওয়া হয় যে এপসাইলন নটকে যদি ভেতরে রেখে দিই আমি, তাহলে ডি ভেক্টর আমরা আগে ডিফাইন করেছি, দ্যাট ইজ এপসাইলন নট ইন্টু ই অর এপসাইলন ইন্টু ই। ফ্রি স্পেস যদি হয় তাহলে এপসাইলন নট ইন্টু ই। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবেও লিখতে পারো তুমি, মিউ নট ডিডিটি, আর এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস। ঠিক আছে, তো সময় সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের পরিবর্তন, ওই জন্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট নাম দেওয়া হতে পারে। কোনো বইয়ে যে পরিষ্কারভাবে লেখা আছে দ্যাট ইজ দ্য রিজন সেরকম নয়। ঠিক আছে, কিন্তু কিছুই ডিসপ্লেসড হচ্ছে না, এইটা হচ্ছে সব থেকে মানে পাজলিং ওয়ার্ড। যেটা যদি ক্যাপাসিটির প্লাস প্লেট হয় মাইনাস প্লেট হয় তো কোনো চার্জ ডিসপ্লেস হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডকে ডিসপ্লেস হচ্ছে। এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড এখানে যা আছে সেইটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, কখনো এর মান এইটা, কখনো কমছে, কখনো আরও কমছে, কখনো এইটা, কখনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কখনো এটা। তো একই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড তার মান বাড়ছে, মান কমছে, মান নেগেটিভ হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, কিছুই ডিসপ্লেসড হচ্ছে না। এমনটা নয় যে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে কিছু। ঠিক আছে, তো অনলি বিকজ অফ দ্য টাইম ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হবে কি না, বা ওইটার জন্যই যে এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয় তার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কারণ বলা নেই, কিন্তু ইট ইজ অ্যাজিউম টু বি। ঠিক আছে, তো কারেন্টকে যদি আমরা, যেহেতু আমাদের এখানে ফ্ল্যাট এরিয়া ধরেছি, আমরা এরকম ধরেছি ছোট্ট মতো এরিয়া, যাই হোক যদি ফ্ল্যাট এরিয়া ধরে নিই, তাহলে তুমি এখান থেকে ডি অলমোস্ট কনস্ট্যান্ট ধরতে পারো, ডিএসটাকে বের করে দিলে এরিয়া পাবে। অ্যান্ড কারেন্ট বাই এরিয়া, যেটাকে কারেন্ট ডেন্সিটি বলা হয়, তো জেডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। কারেন্ট পার এরিয়াকে আমরা কি বলি, কারেন্ট ডেন্সিটি। তো যদি এরিয়া দিয়ে ভাগ করে দাও তাহলে মিউ নট ডি ডি ডিটি, আমি কোনো ডেল শব্দ ইউজ করছি না, পার্শিয়াল ডেরিভেটিভ দিচ্ছি না কিছু। তো সময় রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ভেক্টরে যদি টাইম ডেরিভেটিভ করো তাহলে তুমি পয়েন্ট বাই পয়েন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটিকে ডিফাইন করতে পারো। ঠিক আছে, জেডি মানে কি, জেডি মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বাই এরিয়া, এটা জেডি মানে হচ্ছে এরিয়া। জেডি মানে যেটা খাই সেটা নয়, হ্যাঁ, অনেকের হয়তো শুনে আবার খিদে পেয়ে গেল, হ্যাঁ কি দিন ছিল, হ্যাঁ না, ফ্রি কারেন্ট হচ্ছে আচ্ছা এক মিনিট, ফ্রি কারেন্ট হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট, সামওয়ান ইজ ডিসপ্লেসড। বাউন্ড কারেন্ট যেটা, বাউন্ড কারেন্ট নট বিকজ অফ ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে তার জন্য কারেন্ট পাচ্ছি সেটা নয়। ঠিক আছে, বাউন্ড কারেন্ট হচ্ছে ইলেকট্রনের, সেটাও ইলেকট্রনের মুভমেন্ট, কিন্তু সেটা একটা বদ্ধ লুপের মুভমেন্ট। দে আর বাউন্ড বিকজ দে আর নট ফ্রি ফ্রম দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আকর্ষণের মধ্যেই তারা রয়েছে। তো ইলেকট্রন ঘুরছে, সার্কুলেটিং করছে, নির্দিষ্ট ছন্দে ঘুরছে, সেটা একটা সারফেস কারেন্ট মনে হতে পারে তোমার। ঠিক আছে, যেহেতু ইন্টারনালি তারা ক্যান্সেল করে যাচ্ছে। সাপোজ এটা একটা লুপ, পাশে আর একটা লুপ, এখানে একটা লুপ, এটা একটা লুপ, ইলেকট্রন একটা নির্দিষ্ট ছন্দে ঘুরছে, তবে ম্যাগনেটাইজড হয়েছে মেটেরিয়াল। তাহলে এদিকে এরকম কারেন্ট, এরকম কারেন্ট, এরকম কারেন্ট, এরকম কারেন্ট, এরকম কারেন্ট। তো এটা ক্যান্সেলড। ঠিক আছে, এটা ক্যান্সেলড, অপোজিট, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে মনে হবে যেন সারফেসই কারেন্ট রয়েছে সলিনয়েডের মতো, সেই কারেন্টটাকে বলে বাউন্ড কারেন্ট। ঠিক আছে, এখানেও মুভমেন্ট, এখানেও চার্জের মুভমেন্ট, কিন্তু এখানে কোনো চার্জের ফিজিক্যাল মুভমেন্ট নয়, এটা শুধুমাত্র চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এক্সপেক্টেড ছিল আমাদের, কারণ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে তাহলে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে, এরকম গেস করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তীকালে তো সেটা ট্রু, আমি বারবারই বলছি এটা। হ্যাঁ, তো সেই যে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এবং ম্যাগনেটিক ফিল্ড যেহেতু আছে তাহলে তুমি আবার পুরনো অ্যাম্পিয়ার্স লতে ফেরত আসো, যে কোথাও যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে তো কারেন্ট থাকতে হবে, তো কারেন্ট তো নেই। তা কারেন্ট তুমি দাও, একটা কিছু কারেন্টের নাম দাও, তুমি বলো ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য যে কারেন্ট বা ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জের জন্য যে কারেন্ট, দ্যাট কারেন্ট ইজ নট ডিউ টু দ্য ফিজিক্যাল মুভমেন্ট অফ চার্জেস, ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট, বিকজ ইট ইজ দ্য টাইম ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এইটুকু বলতে পারে জাস্ট। ঠিক আছে, তো যদি এই ইকুয়েশন আমরা কাজে লাগাই, খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, ডিসপ্লেসমেন্ট কারেন্টের এক্সপ্রেশন পরীক্ষায় লিখতে যায়, এইটা মিউ নট এপসাইলন নট ডি ফাই ডিটি।
ঠিক আছে, এক্সপ্রেশনটা পরীক্ষায় লিখতে দেয়, সংজ্ঞাও চাই অনেক সময়, এখন তো সংজ্ঞা আসবে না হয়তো, কিন্তু এক্সপ্রেশন লিখতে দেয়। আর কারেন্ট ডেন্সিটি হচ্ছে এটা মিউ নট ডি ডেল টি এটা। আর অ্যাম্পিয়ারস ল এর মডিফিকেশন হলো বাই দ্য ম্যাক্সওয়েল, এটা সার্কিট ক্যাপাসিটার প্লাস মাইনাস, তো ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু কন্ডাকশন কারেন্ট প্লাস মিউ নট ইন্টু ডিসপ্লেসমেন্ট কারেন্ট ক্লোজ কার্ভ সি। তা তুমি যদি এরকম জায়গায় থাকো তাহলে বি পাবে শুধুমাত্র কন্ডাকশন কারেন্টের জন্য, বিকজ এখানে ফিজিক্যাল মুভমেন্ট আছে চার্জের, ঠিক আছে, কোনো ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন বা এরকম আমরা নেগলিজিবল ধরে নেবো, বিকজ এটি পারফেক্ট কন্ডাক্টর, ধরে নাও ইজ পারফেক্ট কন্ডাক্টর। পারফেক্ট কন্ডাক্টর মানে জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে ওহমস ল। মেটালিক কোনো ওয়্যারের মধ্যে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি, জে ইজ ইকুয়াল টু সিগমা ই, পয়েন্ট বাই পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটি আছে, অর ইলেকট্রিক ফিল্ড সমান জে বাই সিগমা, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড সমান জে বাই সিগমা। পারফেক্ট কন্ডাক্টর মানে হচ্ছে তার সিগমা টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। পারফেক্ট কন্ডাক্টর মানে কি, দেখা যাচ্ছে না, পজ করে দেখ, একটা স্মল কারেকশন আছে, যে এর আগের এক্সপ্রেশনে বোর্ড মুছে দিয়েছি, ওখানে আইডি সমান মিউ নটটাকে বাদ দিয়ে হবে যেটা, ঠিক আছে, মানে এপসাইলন নট ডি ফাই ই ডিটি এইটা হবে, ঠিক আছে। মিউ নটটা কারেন্টের এইটা ডাইমেনশন, মিউ নট ইন্টু আই সেটা হচ্ছে এর ডাইমেনশনের সমান, ঠিক আছে। কারেন্টের ডাইমেনশন যেটা, সেটা মিউ নটটাকে বাদ দিয়ে যেটা, সেটা কারেন্টের ডাইমেনশন, তো সেটা কারেন্ট মিউ নট ইন্টু ডি ফাই ডিটি, ঠিক আছে। অসুবিধা নেই তো কিছু, তো পুরোনো জায়গায় গিয়ে আমার তো আর ওটা মুছে দেওয়া সম্ভব না, যেহেতু বোর্ড মুছে দিয়েছি, সুতরাং ওটা ঠিক করে নিই সবাই, খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। বেশ, যাই হোক, যেটা বলছিলাম, তো যদি আমি এখানে থাকি বি ডট ডিএল ক্যালকুলেশন করি, তাহলে বি ডট ডিএল এই পার্টটা এখানে জিরো, ডিসপ্লেসমেন্ট পার্ট যেটা সেটা জিরো, কেন, ডি ফাই ডিটি এটা আমরা জিরো, কারণ যদি এটা পারফেক্ট কন্ডাক্টর ধরে নিই আমরা, আর পারফেক্ট কন্ডাক্টর মানে হচ্ছে সিগমা টেন্স টু ইনফিনিটি, সিগমা টেন্স টু ইনফিনিটি, তাহলে ই ইজ ইকাল টু জিরো, তার মানে একটা চার্জকে এখান থেকে এইটুকু মুভ করতে কোনো ইলেকট্রিক ফিল্ডের প্রয়োজন নেই, ঠিক আছে, ফর দ্য পারফেক্ট কন্ডাক্টর। মানে আমি আগে এটা নিয়ে বলেছিলাম যে আমার বাড়িতে চেয়ার টেবিল ডাইনিং টেবিল সব আছে, কিন্তু আমার ধাক্কা লাগে না, দ্যাট ইজ দ্য পারফেক্ট কন্ডাক্টর। যখন তারা ভাইব্রেট করতে শুরু করে তখন আমার কলিশন হয়, এটাও ঠিক সেরকম, যে পারফেক্ট কন্ডাক্টর আছে, অ্যাটমস আর দেয়ার, তো ইলেকট্রন যাচ্ছে, নো কলিশন, ঠিক আছে। তো নো ইলেকট্রিক ফিল্ড ইজ নিডেড ফর এ নন জিরো জে। ওহমস ল দিয়েও আমরা বলতে পারি, মানে ওহমস ল যেটা ভি ইজ ইকুয়াল টু আইআর ফর্ম, সেটা দিয়েও আমরা সেম জিনিস বলতে পারি, যে দুটো পয়েন্ট এরকম দুটো পয়েন্ট, তো এই সমীকরণ থেকে কারেন্ট আছে, হ্যাঁ কারেন্ট আছে, কিন্তু যেহেতু এটা কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে দু জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স নেই, সো ভি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। রেজিস্ট্যান্স নেই, পোটেনশিয়াল ডিফারেন্স নেই, বাট স্টিল দেয়ার ইজ এ কারেন্ট আই, তো জিরো ইজ ইকুয়াল টু সাম আই ইন্টু জিরো, ঠিক আছে, ঠিক সেরকম। আর দু জায়গায় যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ডও নেই। আমরা যখন এরকম একটা মেটালিক ওয়্যার ধরি, তখন কি বলি, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এরকম বলি না, আই কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তো এখানে ঠিক আছে হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল কারেন্ট যাচ্ছে, কিন্তু এখানেও তো কারেন্ট যাচ্ছে, এটা তো হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল বলি না, আমরা বলি দুটি সেম পোটেনশিয়াল, এটা যদি এ হয় তাহলে এটাও এ, বলি না, রেজিস্ট্যান্স নেই বলে, তাহলে এটা যদি এ হয় এটাও এ হয়, তাহলে দু জায়গায় ইলেকট্রিক ফিল্ড নেই, পোটেনশিয়ালের ডিফারেন্স নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড না থাকলেও কারেন্ট যেতে পারে যদি পারফেক্ট কন্ডাক্টর হয়, সেটাই বলছি। তো এইখান থেকে এইটুকুর জন্য তুমি সারফেস চার্জ অ্যাকুমুলেশন এগুলো ইগনোর করতে পারো, তুমি বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড নেই, সো তার পরিবর্তন করার প্রশ্ন নেই, তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট নেই, সো জাস্ট কন্ডাকশন কারেন্ট তোমাকে ম্যাগনেটিক ফিল্ড দেবে। আর যদি তুমি এখানে চলে আসো, এরকম যদি তুমি অ্যাম্পিয়ার লুপ এখানে কনসিডার করো, তাহলে এখানেও কারেন্ট আছে, এরকম যখন কারেন্ট কন্ডাকশন কারেন্ট, এখানেও কারেন্ট আছে, দ্যাট ইজ কল্ড দ্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো যদি তুমি এখানেও এক পাক ঘুরে আসো, বি ডট ডিএল ক্যালকুলেশন করো, তাহলে তুমি কন্ডাকশন কারেন্ট পাবে না ভেতরে, কারণ ভেতরে কোনো চার্জের মুভমেন্ট নেই। এই যে কারেন্টটা ধরে নিয়েছে আইডি, এই কারেন্টের কোনো অস্তিত্ব ক্যাপাসিটর প্লেটের মধ্যে নেই, দিস পার্ট ইজ জিরো ইনসাইড দ্য ক্যাপাসিটর প্লেট। কি পাবে, মিউ নট ইন্টু আইডি পাবো, ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাবো। কেন ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাবো, কারণ ভেতরে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। কেন ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। কেন ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, ক্যাপাসিটরের দু প্রান্তে চার্জ চেঞ্জ হচ্ছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য তুমি এই ঘটনাগুলো পাচ্ছ, এখানে কারেন্ট পাচ্ছ, তো তোমাকে এখানে বি ডট ডিএল
তোমাকে ডিসপ্লেসমেন্ট অ্যাম্পিয়ার্স লকে মানে সম্পূর্ণ করবে, যে পুরো সার্কিটে তুমি যে কোনো জায়গায় যদি যাও তাহলে কন্টিনিউটি ইকুয়েশন ব্রেক করবে না। সার্কিটে সব জায়গাতেই কারেন্ট আছে, এখানে কন্ডাকশন কারেন্ট আছে, এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে, অ্যান্ড ফর পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট দে আর এক্স্যাক্টলি ইকুয়াল। ঠিক আছে, এই যখন থাকবে না তখন এক্স্যাক্টলি সেম কন্ট্রিবিউশন দিতে হবে ওকে, যে কারেন্ট ঢুকছে সেম কারেন্ট বেরোচ্ছে এরকম। বোঝালে কি বললাম? তো এই সূত্রের এটাকে বলা হয় ম্যাক্সওয়েলস মডিফিকেশন। এই যে এটা লিখেছি আমি, পুরো 4টি ইকুয়েশন লিখবো আমরা, এটাকে বলে ম্যাক্সওয়েলস মডিফিকেশন ওভার অ্যাম্পিয়ার্স ল। এবার যে 4টি ইকুয়েশন ছিল সেই 4টি ইকুয়েশনকে আমরা আবার লিখব। ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলা হয় এবার, কারণ ম্যাক্সওয়েল চলে এসছে। ম্যাক্সওয়েলস ইকুয়েশন প্রথম যেটা 1 নম্বর দেখেছিলাম সেটা হচ্ছে E dot ds equal to charge enclosed by epsilon naught, আর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জেস অ্যান্ড অলসো দ্য ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড, কিন্তু চার্জের জন্যই তুমি কন্ট্রিবিউশন পাবে, এটা গসেস ল। 2 নম্বর B dot ds equal to 0, ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। 3 নম্বর ফ্যারাডে ল, ক্লোজড ইন্টিগ্রেশন E dot dl is equal to minus d phi b, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ওভার dt, ফ্যারাডে ল। আর 4 নম্বর B dot dl equal to mu naught I conduction plus mu naught and I displacement, যার ভ্যালু হচ্ছে epsilon naught d phi e dt, closed curve C। ঠিক আছে, এই 4টি ইকুয়েশনকে একসাথে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন, আর ম্যাক্সওয়েলস মডিফিকেশন আছে লাস্টে, তাই অ্যাম্পিয়ার্স। শুধু তাই নয়, শুধু ম্যাক্সওয়েলস ইকুয়েশন শুধু এই কারণেই বলা হয় না, কারণ এই সমীকরণগুলো নিয়ে ম্যাক্সওয়েল যে কাজ করে গেছে, যেটা আমরা পড়তে যাচ্ছি এখনই, লাইট ইজ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, এখান থেকে পাবো আমরা। কি বলা হচ্ছে আবারও মনে করে দিই, চার্জ ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এবার তুমি ফ্রি স্পেসে চলে যাও। তুমি বলো আমি এমন একটা জায়গায় আছি যেখানে কেউ কোথাও নেই, কোনো চার্জ নেই, কোনো কারেন্ট নেই, তাহলে ফ্রি স্পেস। ঠিক আছে, কোন সমীকরণগুলো 0 হয়ে যাবে? যেহেতু ফ্রি স্পেস তাহলে দিস ইজ ইকুয়াল টু 0, যেহেতু ফ্রি স্পেস তাহলে দিস টার্ম ইকুয়াল টু 0 হলো। বাকিগুলোকে নিয়ে আমরা পরে কাজ করবো। E dot ds is equal to 0, B dot is equal to 0। সো আপাতত এদের কোনো ভূমিকা নেই, একটু পরে আমরা একে আবার নিয়ে আসবো পরে। কিন্তু এইবার এই দুটো সমীকরণের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যেটা অদ্ভুত, কি দেখতে পাচ্ছি আমরা? মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিটি। ইকুয়েশন নাম্বার 3 আর 4 এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে ফ্রি স্পেসে যদি একবার আমি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পরিবর্তন করে ছেড়ে দিই, সে যেভাবে হোয়াট এভার বি দেয়ার সোর্স, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ফ্রি স্পেসে কোনো জায়গায় পরিবর্তনশীল, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এবং যেহেতু ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাহলে সেও পরিবর্তনশীল। ঠিক আছে, সামওয়ান ইজ চেঞ্জিং, ইলেকট্রিক ফিল্ড ইজ চেঞ্জিং। কোনো একটা বিন্দুতে আছে আমি ফ্রি স্পেসের একটা বিন্দু পি, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান ক্রমশ বাড়ছে কমছে, বাড়ছে কমছে, কিছু না কিছু হচ্ছে। আর সে যখন পরিবর্তন হচ্ছে, সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তারও মান বাড়বে কমবে, বাড়বে কমবে, কারণ সেই তাকে তৈরি করেছে। ঠিক আছে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড সেও সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হবে, তাহলে সেই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সেও পরিবর্তন হবে। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড আবার পরিবর্তন হওয়ার জন্য সে আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। বোঝা গেল কিনা? ফ্রি স্পেসের কোনো একটা বিন্দু পি, যার মধ্যে কোথাও ইলেকট্রিক ফিল্ড সাপোজ চেঞ্জিং, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয়, তাহলে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বানাবে, সেও পরিবর্তনশীল, কারণ ইলেকট্রিক ফিল্ড ইটসেলফ ইজ চেঞ্জিং। তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড সে আবার ইলেকট্রিক ফিল্ড বানাবে, যে ইলেকট্রিক ফিল্ড ইটসেলফ চেঞ্জিং, সেই ইলেকট্রিক ফিল্ড আবার পরিবর্তন হলে সে ম্যাগনেটিক ফিল্ড বানাবে। তাহলে কোনো বিন্দুতে যদি পি দেখি, তাহলে একবার যদি সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড মিউচুয়াল অসিলেশন চলতে থাকবে। আর বিকজ অফ কোনো মিডিয়াম নেই, ফ্রি স্পেসে চলছে, সুতরাং কোনো অ্যাটিনিউশন নেই, তো চলতে থাকবে ফ্রি স্পেসে। দ্যাট ইজ কল দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং প্রসিডিওর কন্টিনিউস।